শুভ অপরাহ্ন। আসসালামু আলাইকুম। আমরা আজকের যে টপিকটা শুরু করব সেটি হচ্ছে এই জাতীয় টপিকগুলো: যুদ্ধ, বিপ্লব, সামরিক ঘাঁটি এবং অন্যান্য বিষয়গুলো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সুমনা খানম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আহ, তো এই অধ্যায়গুলো, এই যে টপিকগুলো, এইগুলি থেকে তোমাদের তোমাদের চাকরি উপযোগী যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো আমরা খাতায় লিখব। প্রথমে লেখো প্রথম বিশ্বযুদ্ধ। সাবিনা ইয়াসমিন, ওয়ালাইকুম সালাম। প্রথম তথ্যটি লেখো সময়কাল। জুলাই 28 থেকে 11 নভেম্বর 1918। এই দুটো কাপ নিয়ে যাও। 28 জুলাই 1914 থেকে 11 নভেম্বর 1918। আগে তথ্যগুলো লেখো, পরে আমি তোমাদেরকে ব্যাখ্যা দিচ্ছি। হ্যাঁ, তবে এখানে তোমার তারিখটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, সালটাই গুরুত্বপূর্ণ। যে প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়েছিল? 1914 সালে। প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শেষ হয়েছিল? 1918 সালে। কিংবা প্রথম বিশ্বযুদ্ধের মেয়াদকাল কয় বছর ছিল? 4 বছর ছিল। কিংবা নিম্নের কোন সময়ে প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হয়? উত্তর হবে 14 থেকে 18। এই বেসিক জিনিসটা তোমরা একটু মনে রাখবা। তারিখটা গুরুত্বপূর্ণ খুব বেশি না, সালটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রথম বিশ্বযুদ্ধ এই সময়কাল 1914 সাল থেকে 1918 সাল পর্যন্ত। এরপরে এই যুদ্ধটা বেঁধেছিল। কেন বেঁধেছিল? এটা হচ্ছে, লেখো অস্ট্রিয়ার যুবরাজ, লেখো পটভূমি। পটভূমি দিয়ে লেখো অস্ট্রিয়ার যুবরাজ। অস্ট্রিয়ার যুবরাজ এর হত্যাকে কেন্দ্র করে। অস্ট্রিয়ার যুবরাজের হত্যাকে কেন্দ্র করে প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হয়। অস্ট্রিয়ার যুবরাজের হত্যাকে কেন্দ্র করে প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হয়। তাহলে প্রশ্নটি হচ্ছে, কোন দেশের যুবরাজের হত্যাকে কেন্দ্র করে প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হয়? উত্তর হবে অস্ট্রিয়ার যুবরাজের হত্যাকে কেন্দ্র করে। অস্ট্রিয়ার যুবরাজের হত্যাকে কেন্দ্র করে প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হয়। এই প্রশ্নটা বিশেষ পরীক্ষা আসছে, তোমাদেরও আসতে পারে। কোন দেশের যুবরাজের হত্যাকে কেন্দ্র করে প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হয়? উত্তর হবে অস্ট্রিয়া। কিংবা অস্ট্রিয়ার যুবরাজের হত্যাকে কেন্দ্র করে পৃথিবীর ইতিহাসে কোন যুদ্ধটি সংঘটিত হয়েছিল? প্রথম বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত হয়েছিল কোন দেশের যুবরাজের হত্যাকে কেন্দ্র করে? অস্ট্রিয়া। তাহলে তোমরা কিন্তু একটা ইনফরমেশন শুধু পড়ে যাবা, এখানে তোমার কিন্তু প্রস্তুতির পূর্ণাঙ্গতা পাবে না। প্রস্তুতির পূর্ণাঙ্গতা পাবে হচ্ছে যখন তোমার সে তথ্যটি পড়ার সময় তুমি কাল্পনিকভাবে কি ধরনের প্রশ্নের সম্মুখীন হবা, সেটা সম্ভাব্য প্রশ্নটি কি হতে পারে সে ব্যাপারে যখন তুমি প্র্যাকটিস করবা।
তো যেহেতু এই প্রথম বিশ্বযুদ্ধ 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা পড়ানোর সুযোগ আছে, তোমাদের এত জিনিস জানা লাগবে না। সাধারণত মনে রাখবা যে কোনো একটা দেশের অভ্যন্তরীণ পরিস্থিতির অবনতি হেতু সে দেশের অভ্যন্তরে যদি কোনো যুদ্ধ সংগঠিত হয়, সে দেশের সরকারের সাথে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর, কোনো জঙ্গি গোষ্ঠীর, রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি বিশৃঙ্খলা থেকে একটা দেশের মধ্যে যুদ্ধ হয়, তাহলে এমন যুদ্ধকে বলা হয় গৃহযুদ্ধ বা সিভিল ওয়ার। আর কোনো যুদ্ধ যদি বিশ্বব্যাপী সংগঠিত হয় বা বিশ্বকে প্রভাবিত করে কোনো যুদ্ধ, সেই যুদ্ধকে বলা হয় বিশ্বযুদ্ধ। বিশ্বযুদ্ধ বা ওয়ার্ল্ড ওয়ার এর শর্ত হচ্ছে, এর বৈশিষ্ট্য হচ্ছে এই যুদ্ধটা বিশ্বব্যাপী সংগঠিত হবে এবং এই যুদ্ধের প্রভাব বিশ্বকে নাড়া দিবে, তখন এই যুদ্ধকে আমরা বিশ্বযুদ্ধ বলবো। তো বিশ্বকে প্রভাবিত করেছে, বিশ্বকে নাড়া দিয়েছে, পৃথিবীর ইতিহাসে এরকম 2টি যুদ্ধ হয়েছে, একটা প্রথম বিশ্বযুদ্ধ, একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এখন সেই বিশ্বযুদ্ধের উপর তো তুমি ব্যাপক ডিগ্রি অর্জন করার দরকার নেই, সিম্পল প্রশ্নটি কি আসতে পারে সেটা তোমাকে খেয়াল করতে হবে। যুদ্ধের সময়, বিশেষ করে বিশ্বযুদ্ধের সময়, একটা পক্ষ থাকে যারা আক্রমণকারীর ভূমিকায় অবতীর্ণ হয়, অর্থাৎ আক্রমণ করে, আর আরেকটি পক্ষ থাকে যারা আক্রমণকারী কর্তৃক আক্রান্ত হয়। তো যারা আক্রমণকারীর ভূমিকায় অবতীর্ণ হয় কিংবা যারা আক্রমণ করে, এমন রাষ্ট্রগুলোকে বলা হয় অক্ষ শক্তি। আর যে রাষ্ট্রগুলো আক্রান্ত হয়, অর্থাৎ যাদেরকে আক্রান্ত করা হয়, এই রাষ্ট্রগুলোকে বলা হয় মিত্র শক্তি। তাহলে প্রথম বিশ্বযুদ্ধের অক্ষ শক্তি এবং মিত্র শক্তি কারা ছিল, এটি আমি তোমাদেরকে মুখে বলছি বটে, লিখাচ্ছিও বটে, কিন্তু আজ পর্যন্ত কোনো পরীক্ষায় এই অক্ষ শক্তি কারা, মিত্র শক্তি কারা, এই জাতীয় পরীক্ষা, এই জাতীয় প্রশ্ন পরীক্ষা আসছে কিনা এটা আমার জানা নেই। কাজী তোমাদেরকে এই তথ্যগুলো পড়তে খুব বেশি আমি উদ্বুদ্ধ করছি না, উৎসাহিত করছি না। তোমাদেরকে একটা মেসেজ দিতে চাচ্ছি যে তুমি ক্লাসে এখানে এসে শুধু ইনফরমেশনটি জানতেছো তা কিন্তু না, বরঞ্চ তুমি এটাও শিখতেছো যে কোন ইনফরমেশনটি তোমার না জানলেও চলবে, আবার কোন ইনফরমেশনটি যদি তুমি জেনে থাকো তাহলে সেই ইনফরমেশনটি তুমি ভুলে যাওয়ার চেষ্টা করো। আবার কোন ইনফরমেশন যদি তুমি না জানো তাহলে সেটি জানার চেষ্টা করো। মানব হাওলাদার, বুঝতে পারছো আমার কথাটা? ইসমাইল, বুঝতে পারছো আমি কি বলছি? যে যদি তুমি কোনো ইনফরমেশন জেনে থাকো তাহলে সেই ইনফরমেশনটি তোমাকে আমি বলছি তুমি ভুলে যাও, তাহলে হয়তো মনে করছি ইসমাইল হয়তো বলতে পারে স্যার কি আবার কেমন কথা, ইনফরমেশন জানছি এটা এটা আমি ভুলবো কে? হ্যাঁ, বলতে হবে। কারণ যদি তুমি সেই ইনফরমেশনটি না বলো তাহলে দামি ইনফরমেশনটি তুমি মুখস্থ করতে পারবে না, কারণ তোমাকে একটা জায়গা খালি করতে হবে, তারপর তো আরেকটা সেখানে ইনপুট দিতে হবে। আর প্রথম বিশ্বযুদ্ধের অক্ষ শক্তি কারা, মিত্র শক্তি কারা, এই যুদ্ধে কয়জন মরছে, কয়জনের হাত পা ভাঙছে, এই জাতীয় তথ্য যদি তুমি পড়তে যাও তাহলে তো তোমার জন্য সমস্যা। দেখো, অক্ষ শক্তি, তবে এই দুটো তথ্য তোমাদেরকে আমি পড়তে বলছি, এই অক্ষ শক্তি মিত্র শক্তি এটা আমি তোমাদেরকে খুব বেশি পড়তে উৎসাহিত করছি না। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ সুমনা। টপিক ছাড়া অন্য বিষয়ে কি প্রশ্ন করা যাবে? আচ্ছা বলো, বলো তুমি প্রশ্ন করো, টপিক ছাড়া অন্য বিষয়ে প্রশ্ন করো, করো, বলো। যেহেতু একটা প্রশ্ন করতে চাচ্ছ, প্রশ্ন করতে তো আমার কোনো আপত্তি নেই, উত্তর না জানলে আমি বলবো জানিনি। বলো, তুমি প্রশ্ন করো। অক্ষ শক্তি হচ্ছে জার্মানি, হাঙ্গেরি, জার্মানি, হাঙ্গেরি, অস্ট্রিয়া, তুরস্ক, অন্যান্য। জার্মানি, হাঙ্গেরি, অস্ট্রিয়া, তুরস্ক এবং অন্যান্য। আচ্ছা পারুল, একটু একটু কমেন্ট একটু উপরে যাও তো, একটু উপরে যাও।
হ্যাঁ, আর একটু উপরে যাও। হ্যাঁ, পারুল পারভিন, তোমার প্রশ্নটি হচ্ছে কোন দেশ কত উন্নত তা বোঝা যায় কোনটি বিবেচনা করে। এটির একেবারে উত্তর হবে যে আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে। এটার উত্তর হবে আর্থসামাজিক। আর্থসামাজিক বলতে এখানে অর্থনীতি এবং সামাজিক এর মধ্যে সবকিছু চলে যায়। সে দেশের অর্থনীতি কোন পর্যায়ে, সেটি কি উন্নত অর্থনীতি নাকি উন্নয়নশীল অর্থনীতি নাকি স্বল্পোন্নত অর্থনীতি নাকি অনুন্নত অর্থনীতি। এই অর্থনীতির সাথে আবার সমাজ ব্যবস্থার একটা সম্পর্ক আছে। যদি তোমার টাকা পয়সা বেশি হয় তাহলে তোমার সামাজিক জীবনধারা সামাজিক জীবন ব্যবস্থার একটা পরিবর্তন হবে। আর যদি তোমার টাকা পয়সা যদি কমে যায় তাহলে তোমার সামাজিক জীবনযাত্রার ব্যবস্থার আরেকটা পরিবর্তন হবে। অর্থাৎ সোশিও ইকোনমিক কন্ডিশন, এটাকে বেস করে কোনো দেশ ডেভেলপড, কোনো দেশ ডেভেলপিং, কোনো দেশ লিস্ট ডেভেলপড, কোনো দেশ আন্ডার ডেভেলপড। স্কুল পর্যায়ে দুইয়ের একটা ভুল প্রশ্নের জন্য, মানে দুইয়ের একটা ভুল প্রশ্ন, সরি স্কুল পর্যায়ে দুই, সরি স্কুল পর্যায়ে দুই এর একটা ভুল প্রশ্নের জন্য, একটা ভুল প্রশ্নের জন্য তো নম্বর কাটা যায় না রজনী, একটা ভুল উত্তরের জন্য নম্বর কাটা যায়। এবং সেটা আমি অ্যাকুরেটলি এই মুহূর্তে বলতে পারছি না, এটা বলাটাও যেহেতু অ্যাকুরেটলি বলা যাচ্ছে না, তবে অনুমান সম্ভবত 0.25, এটি যদি আমার ভুল না হয়, তোমরা হয়তো অনেকে জানতে পারো এটা, এটা 0.25 হতে পারে, দেখি নিস না মতো। তারপর আমাকে জেনে বলতে হবে এটার আনসারটা। হ্যাঁ 0.25, হ্যাঁ ওই তো তোমরা বলছিলে ওটা মিলে গেল 0.25। আচ্ছা, জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, তুরস্ক এবং অন্যান্য, এটা আছে প্রথম বিশ্বযুদ্ধের অক্ষ শক্তি। এবার লেখো মিত্র শক্তি। মিত্র শক্তি লেখো, সেটা হচ্ছে যে ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, অপশনে যদি থাকে ভৌগোলিক অবস্থান, দেশের প্রাকৃতিক সম্পদ, দেশের আয়তন, তাহলে নিঃসন্দেহে দেশের প্রাকৃতিক সম্পদটি হবে। কারণ দেশের আয়তন এবং ভৌগোলিক অবস্থান দিয়ে কখনো একটা দেশ উন্নত বিচার করা যায় না। আফ্রিকা মহাদেশের অনেক দেশ আছে অনেক বড়, কিন্তু তারা না খেয়ে থাকে। আবার ইউরোপের একটা দেশ আছে যা একটা চর দিবার জায়গা নেই, চর মারার, মানে এত ছোট যে চরটা যে তুমি মারবা ঠিক মতো এরকম জায়গা নেই, কিন্তু সেই দেশগুলো উন্নত। তার মানে ভৌগোলিক আয়তন দিয়ে কিন্তু সে দেশটিকে বোঝা যায় না, মানে আয়তন দেখে। আবার ভৌগোলিক অবস্থান, এটা তো কোনোভাবে হয় না। তাহলে দেশের প্রাকৃতিক সম্পদ, তুমি যে অপশনের কথা বলছো সে অপশনটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ। মিত্র শক্তি কি বলছিলাম? ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া। ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, ইতালি, জাপান, আমেরিকা ও অন্যান্য। ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, ইতালি, জাপান, আমেরিকা এবং অন্যান্য। ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, ইতালি, জাপান, আমেরিকা ও অন্যান্য, এরা হচ্ছে মিত্র শক্তি। তবে আমি তোমাদের এই তথ্যগুলো পড়তে বলছি, পরীক্ষা আসতে পারে, তবে আসার সম্ভাবনা খুব কম, মুখস্থ করতে বলছি না। এবার লেখো এই যুদ্ধের ফলাফল, প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল। ফলাফলটি লেখো, অক্ষ শক্তি পরাজিত হয়। প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল হচ্ছে এই যুদ্ধে অক্ষ শক্তি পরাজিত হয়, অক্ষ শক্তি পরাজিত হয়। ফলাফলটা হচ্ছে অক্ষ শক্তি পরাজিত হয়। আর 2 নম্বর ফলাফল হচ্ছে জাতিপুঞ্জ গঠিত হয়। অক্ষ শক্তি পরাজিত হয়, জাতিপুঞ্জ গঠিত হয়। তাহলে প্রথম বিশ্বযুদ্ধের 2টি পক্ষ, একটা হচ্ছে অক্ষ শক্তি যারা যুদ্ধের সময় আক্রমণকারী, আর মিত্র শক্তি যারা আক্রান্ত। তো এই যে 2টি পক্ষ, অক্ষ শক্তি এবং মিত্র শক্তি, এই 2টা পক্ষের মধ্যে কোন পক্ষ পরাজিত হয়েছে? অক্ষ শক্তি পরাজিত হয়েছে। আর আরেকটি কথা, সেটি হচ্ছে এটা গুরুত্বপূর্ণ, প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষিতে বা প্রথম বিশ্বযুদ্ধের ফলে বিশ্বব্যাপী শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে কোন আন্তর্জাতিক সংস্থাটি গঠিত হয়েছে? সেটি নাম হচ্ছে জাতিপুঞ্জ বা লিগ অফ নেশনস।
তাহলে প্রশ্নটি হতে পারে জাতিপুঞ্জ বা লিগ অফ নেশনস কোন যুদ্ধের প্রেক্ষিতে গড়ে ওঠে? সেটি হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষিতে। মোটামুটি প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কিত একেবারেই বেসিক তথ্য সেটা তোমরা লিখেছো। এখন আমরা যাব, সেটি হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধে। লেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ওই একই ফরম্যাটে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ একই ফরম্যাটে হবে। দেখো সময়কাল, সেপ্টেম্বর 1939 থেকে 2 সেপ্টেম্বর 1945। সময়কাল হলো 1 সেপ্টেম্বর 1939 থেকে 2 সেপ্টেম্বর 1945। অর্থাৎ যুদ্ধটা হয়েছে 1939 সালের 1 সেপ্টেম্বর শুরু, আর শেষ হচ্ছে 1945 সালের 2 সেপ্টেম্বর। তবে এখানে তারিখটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, সালটা গুরুত্বপূর্ণ, যে 1939 থেকে 45 পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলেছে। 1939 সাল থেকে 1945 সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলমান ছিল। বরাবরের মতো লেখো এবার অক্ষ শক্তি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমি, এটার কোনো পটভূমি আমি মুখে বলে দিচ্ছি, এটা লেখার দরকার নেই পটভূমিটা। লেখো অক্ষ শক্তি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের অক্ষ শক্তি জার্মানি, ইতালি, জাপান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অক্ষ শক্তি জার্মানি, ইতালি, জাপান। এই তথ্যটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের অক্ষ শক্তি কিন্তু ফিক্সড। জার্মানি, ইতালি, জাপান, এর কমও না এর বেশিও না, এই তিনটি রাষ্ট্র কিন্তু ফিক্সড। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের অক্ষ শক্তি, মিত্র শক্তি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিত্র শক্তি, এক্ষেত্রে দেশগুলো কিন্তু নির্দিষ্ট না। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের অক্ষ শক্তি এটা কিন্তু ফিক্সড, মানে এটা নির্দিষ্ট, জার্মানি, জাপান এবং ইতালি। জার্মানি, জাপান এবং ইতালি, এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের অক্ষ শক্তি। এবার লেখো মিত্র শক্তি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিত্র শক্তি হ্যাঁ, অক্ষ শক্তি কি? আচ্ছা মনির খান, অক্ষ শক্তি হচ্ছে যুদ্ধের সময় যে রাষ্ট্রগুলো বা যে শক্তিগুলো আক্রমণ করে তাদেরকে বলা হয় অক্ষ শক্তি, আর যুদ্ধের সময় যে রাষ্ট্রগুলো আক্রান্ত হয় তাদের সম্মিলিত শক্তিকে বলা হয় মিত্র শক্তি। এ হচ্ছে অক্ষ শক্তি এবং মিত্র শক্তির মধ্যে পার্থক্য, বা অক্ষ শক্তি কি, মিত্র শক্তি কি, তার উত্তর। মিত্র শক্তি আমি তোমাদেরকে যেটা বলছিলাম, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিত্র শক্তি হচ্ছে ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, আমেরিকা, চীন ও অন্যান্য। ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, আমেরিকা, চীন এবং অন্যান্য। এবার লেখো ফলাফল। ফলাফলটা লিখবা যে অক্ষ শক্তি পরাজিত হয়, দুটা যুদ্ধে কিন্তু অক্ষ শক্তি হেরে গেছে। ফলাফলটা লেখো অক্ষ শক্তি পরাজিত হয়,
আর 2 নম্বর ফলাফলটা লেখো, জাতিপুঞ্জ বিলুপ্ত হয়। আর 3 নম্বর ফলাফলটা হচ্ছে জাতিসংঘ গঠিত হয়। অক্ষ শক্তি পরাজিত হয়, জাতিপুঞ্জ বিলুপ্ত হয়, জাতিসংঘ গঠিত হয়। এখন আসো পরীক্ষায় প্রশ্নটি তোমার কিভাবে দিতে পারে। কোন যুদ্ধের প্রেক্ষিতে জাতিসংঘ গঠিত হয়? সেটির উত্তর হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষিতে, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সৃষ্টির পরে জাতিসংঘ গঠিত হয়। আর কোন যুদ্ধের প্রেক্ষিতে জাতিপুঞ্জ বিলুপ্ত হয়? সেটি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষিতে। তাহলে জাতিসংঘ বিলুপ্ত হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বাদলে, জাতিসংঘ গঠিত হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বাদলে। আমি আবারও বলছি কথাটা, প্রথম বিশ্বযুদ্ধ বাধার পরে জাতিপুঞ্জ গঠিত হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ বাধার পরে জাতিসংঘ গঠিত হয়েছে, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ বাধার পরে জাতিপুঞ্জ বিলুপ্ত হয়েছে। এখন আমি তোমাকে প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে যে তথ্যগুলো তোমাদেরকে লিখালাম, পরীক্ষায় যদি আসে এর মধ্যে আসতে পারে বা আসার সম্ভাবনা আছে। এখন আসো এই দুটি যুদ্ধ সম্পর্কে কিছু এক্সট্রা ইনফরমেশন রয়েছে, সেটি তোমাদের পরীক্ষা আসার মতো রয়েছে। জাতিপুঞ্জটা কি? হ্যাঁ মানব, সুন্দর একটা প্রশ্ন করছো। পুঞ্জটা এটা একটা আন্তর্জাতিক সংগঠন ভাই। প্রথম বিশ্বযুদ্ধের পরে এই আন্তর্জাতিক সংগঠনটি গঠিত হয়েছিল। এই সংগঠনটির উদ্দেশ্য ছিল যাতে বিশ্বের দেশগুলোকে এই সংস্থায় সদস্য করা এবং প্রত্যেকে এই সংস্থার প্রতি অনুগত হয়ে, এই সংস্থার প্রতি বাধ্যগত হয়ে, এই সংস্থার সনদের প্রতি অনুগত হয়ে তারা কাজ করবে এবং কোনো রাষ্ট্রকে আক্রমণ করবে না, এটারই নিশ্চয়তা দেওয়ার জন্য জাতিপুঞ্জের জন্ম হয়েছিল। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ বাধার কারণে জাতিপুঞ্জ অকার্যকর বা বিলুপ্ত হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তোমাদের আমি একটা কথা বলে রাখি, আমি তো সবকিছু স্ট্রেট ফরওয়ার্ড বলি। তোমরা যারা এখানে 11 গ্রেড থেকে 20 গ্রেডের চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, টু বি ফ্র্যাঙ্ক অ্যান্ড টু বি অনেস্ট, সবার জন্য প্রশ্ন একরকম হবে না। ইসমাইল, কি আমার কথাটা বুঝতে পারছো? মানে মানে 10ম গ্রেডের প্রশ্নের প্যাটার্ন হবে একরকম, 11 গ্রেড হবে একরকম, 20 গ্রেড হবে আরেক রকম, 18 গ্রেড হবে আরেক রকম। এখন আমি তোমাদেরকে সমন্বয় করে পড়াচ্ছি, যে কারণে তোমাদের অনেকের কাছে মনে হচ্ছে স্যার তো খুব ইজি ওয়েতে কথা বলছে, আবার অনেকের কাছে মনে হবে স্যার তো খুব ডিফিকাল্ট ওয়েতে বা অনেক আপার লেভেলে পড়াচ্ছে। বাট এই লিগ অফ নেশনস, যদি আমি বিসিএস এর স্টুডেন্টদেরকে পড়াতাম লিগ অফ নেশনস, হ্যাঁ, গ্রেড যত কম হবে প্রশ্ন তত কঠিন হবে। এক্স্যাক্টলি, এই তো বুঝতে পেরেছো। এক্স্যাক্টলি, যদি আমি বিসিএস এর স্টুডেন্টদেরকে পড়াতাম তাহলে এর সাথে আমি সেকেন্ড ভার্সাই ট্রিটি প্রসঙ্গটি আনতাম, এর সাথে জার্মানির আল্ট্রা ন্যাশনালিস্ট যে অ্যাটিটিউড এটা আমি নিয়ে আসতাম। ইনশাল্লাহ সজীব, আমি তোমাদেরকে, দেখছো না, আমি তো তোমাদেরকে বলতে পারতাম যে এক্সিস পাওয়ার এবং অ্যালাইড পাওয়ার ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ, বাট এখান থেকে তোমার পরীক্ষা প্রশ্ন আজ পর্যন্ত আসেনি। সিম্পল প্রশ্নটি এভাবে দিতে পারে। আচ্ছা, এখন তোমরা দুটা তথ্য লিখবা। একটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ গ্রেট ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধ গ্রেট ওয়ার বা মহাযুদ্ধ নামে পরিচিত। হ্যাঁ, আমি তোমাদেরকে, আরিফা আক্তার, তোমাদের সবার জন্য যে প্রশ্নগুলো কমন প্রশ্ন আমি সেটা সমন্বয় করে পড়াচ্ছি। এখন তোমরা যদি কেউ স্পেশাল কোনো একটা পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, ইনশাল্লাহ অবশ্যই সুমনা,
প্রথম বিশ্বযুদ্ধ গ্রেট ওয়ার বা মহাযুদ্ধ নামে পরিচিত। পরীক্ষায় প্রশ্নটি দিতে পারে পৃথিবীর ইতিহাসে কোন যুদ্ধটি, এই দেখো এই প্রশ্নটা বিসিএস আসছে, কোন যুদ্ধটি গ্রেট ওয়ার বা মহাযুদ্ধ নামে পরিচিত? প্রথম বিশ্বযুদ্ধ। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধটি লেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধটি ইউরোপীয় যুদ্ধ নামে পরিচিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধটি ইউরোপীয় যুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধটি ইউরোপীয় যুদ্ধ নামে পরিচিত। প্রথম বিশ্বযুদ্ধটি গ্রেট ওয়ার বা মহাযুদ্ধ নামে পরিচিত, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধটি ইউরোপীয় যুদ্ধ বা ইউরোপীয় সংঘাত নামে পরিচিত। আচ্ছা, এবার তোমরা যেটি লিখবা, প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাথে সম্পর্কযুক্ত দুটো ঘটনা। দেখো, বেলফোর ঘোষণা, এখান থেকে তোমার পরীক্ষায় অনেক প্রশ্ন আসতে পারে। বেলফোর ঘোষণা খুবই সহজ এবং স্বাভাবিক এবং সাবলীল ভাষায়, খুবই সহজ এবং সাবলীল ভাষায় তোমাদেরকে আমি বেলফোর ঘোষণাটি পড়াবো। দেখো, 1917 সালের 2 নভেম্বর সালের 2 নভেম্বর ব্রিটিশ সরকারের পক্ষ থেকে, 1917 সালের 2 নভেম্বর ব্রিটিশ সরকারের পক্ষ থেকে যে ঘোষণাটি দেওয়া হয়েছিল সেটিকে বেলফোর ঘোষণা বলা হয়। এরপর দাঁড়িয়ে লিখবা, এই বেলফোর ঘোষণার প্রেক্ষিতেই উনিশশো সালের 14ই মে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। এই বেলফোর ঘোষণার প্রেক্ষিতে 1948 সালের 14ই মে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। আমি তোমাকে পরে বুঝাই দিচ্ছি কি প্রশ্ন হতে পারে। প্রশ্নটি হতে পারে ঐতিহাসিক বেলফোর ঘোষণা কবে দেওয়া হয়েছিল? 1917 সালের 2 নভেম্বর। এটা সকল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। 2 নম্বর হচ্ছে যে ইসরায়েল রাষ্ট্র কবে প্রতিষ্ঠিত হয়? 1948 সালের 14ই মে। গুরুত্বপূর্ণ। 3 নম্বর প্রশ্ন হচ্ছে বেলফোর ঘোষণার প্রেক্ষিতে পৃথিবীর ইতিহাসে কোন রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হয়? সেটা হবে ইসরায়েল। 4 নম্বর হচ্ছে ইসরায়েল রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হয়েছিল কোন ঘোষণার প্রেক্ষিতে? সেটি হচ্ছে বেলফোর ঘোষণা। এই 4টি প্রশ্ন তোমার পরীক্ষায় দিতে পারে। এখন এই বেলফোর ঘোষণা সম্পর্কে তুমি লিখলে বটে, তোমাকে কিছু প্রশ্ন তৈরি করতে, মানে প্রশ্ন তোমাকে এই 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 তথ্যের মধ্যে কিছু প্রশ্ন তৈরি হচ্ছে যে স্যার কিছুই তো বুঝলাম না। শেষের দিকে তোমাকে আমি বলছি বিষয়টা কি, সংক্ষেপে বলবো, বেশি বলতে পারবো না কারণ সময় খুব কম। এবার লেখো, হিডিংটা লেখো, জাপান কর্তৃক পার্ল হারবার আক্রমণ। জাপান কর্তৃক পার্ল হারবার আক্রমণ।
জাপান কর্তৃক পার্ল হারবার আক্রমণ। কমেন্টটা দেখো তো। হ্যাঁ হ্যাঁ, লেখো 1941 সালের 7 ডিসেম্বর। এই যে সাল তারিখটা তোমাকে মুখস্থ করে ফেলতে হবে। 1941 সালের 7 ডিসেম্বর। হ্যাঁ সুমি, তোমার প্রশ্নের উত্তরটা অনেক বড়, প্রশ্নটা ছোট কিন্তু উত্তর অনেক বড়। আমি তোমাকে আনসারটা দেওয়ার চেষ্টা করব, সময় যদিও খুব কম, তারপর আমি বলার চেষ্টা করব। 1941 সালের 7 ডিসেম্বর জাপান আমেরিকার নৌঘাঁটি পার্ল হারবার, 1941 সালের 7 ডিসেম্বর জাপান আমেরিকার নৌঘাঁটি পার্ল হারবার কে আক্রমণ করলে। 1941 সালের 7 ডিসেম্বর জাপান আমেরিকার নৌঘাঁটি পার্ল হারবার কে আক্রমণ করলে আমেরিকা জাপানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে। আমেরিকা জাপানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে এবং পরবর্তীতে আমেরিকা 1945 সালের 6 আগস্ট জাপানের হিরোশিমা শহরে পরবর্তীতে 1945 সালের 6 আগস্ট জাপানের হিরোশিমা শহরে লিটল বয় এবং 1945 সালের 9 আগস্ট জাপানের নাগাসাকি শহরে ফ্যাটম্যান নামক, হ্যাঁ পারমাণবিক বোমা মারে, হ্যাঁ ঠিক বলছো, নামক দুটি আণবিক বোম, অ্যাটমিক, পারমাণবিক বা আণবিক, যদিও বিজ্ঞানগত পার্থক্য আছে, তো ইতিহাসে আসলে এটাকে আণবিক বোমই বলা হয়েছে, অ্যাটমিক উইপন্স। আমেরিকা জাপানের নাগাসাকি শহরে ফ্যাটম্যান নামক দুটি আণবিক বোম নিক্ষেপ করে। তাহলে তোমার এখান থেকে অলরেডি বিসিএস পরীক্ষা একটা প্রশ্ন আসছে। কি প্রশ্ন হতে পারে? জাপান কবে আমেরিকার পার্ল হারবার সামরিক ঘাঁটি বা নৌঘাঁটিকে আক্রমণ করে? 41 সালের 7 ডিসেম্বর। হ্যাঁ, এর কার্যকারিতা এখনো আছে, ঠিকই বলছো। এর প্রভাব, এর তেজস্ক্রিয়তার যে প্রভাব, এটা এখনো আছে। জাপান আমেরিকার পার্ল হারবার সামরিক ঘাঁটি বা নৌঘাঁটি কবে আক্রমণ করে? 41 সালের 7 ডিসেম্বর। 1। 2, আমেরিকার সামরিক ঘাঁটি বা নৌঘাঁটি পার্ল হারবার কোন দেশ কর্তৃক আক্রান্ত হয় বা কোন দেশ আক্রমণ করে? সেটি জাপান। পার্ল হারবার কি? এটি আমেরিকার সামরিক ঘাঁটি। এটি মূলত প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপে অবস্থিত। পৃথিবীর কোন দেশ সর্বপ্রথম আণবিক বোম তৈরি করে? আমেরিকা।
পৃথিবীর সর্বপ্রথম কোন দেশটি আণবিক বোমার প্রয়োগ ঘটায়? আমেরিকা। কোন দেশের উপরে আণবিক বোমার প্রয়োগ ঘটানো হয়? জাপানের উপরে। লিটল বয় এটি কি? ফ্যাটম্যান কি? আণবিক বোমা। কোন দেশে দুটি বোমা ফেলে? আমেরিকা। কোন দেশের উপর? জাপানের উপর। কবে? 6 আগস্ট 1945। কোথায়? হিরোশিমায়। আর 9 আগস্টে নাগাসাকিতে। তো এই তথ্যগুলো যদি তুমি ক্লাসে কনসেন্ট্রেটেড হও, পরীক্ষায় তো এভাবে প্রশ্নটি আসবে। আচ্ছা, ইসরায়েল নিয়ে তুমি একটা প্রশ্ন আমাকে করেছো, সে উত্তরটি না দিলেও না হয় না, কিন্তু সময়ও খুব কম, এটা বলতে গেলে অনেক কথা চলে আসে। এটা নিয়ে আমার ব্যাপক পড়াশোনা আছে, যদিও এই তথ্যটি অনেকাংশে বিতর্কিত বটে। তোমাকে যদি খুব সংক্ষিপ্ত ভাবে বলি, একেবারেই সংক্ষিপ্ত ভাবে, তাহলে মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনি ভূখণ্ডে বা প্যালেস্টাইন ভূখণ্ডে ইহুদিদের একটা আবাসভূমি আগে থেকে ছিল। যদিও এই জিনিসটা অনেক মুসলিম স্কলার তাদের তথ্য প্রমাণ দিয়ে বোঝায় যে না, এর কোনো অস্তিত্ব নেই। আবার অনেকেই বলে না, ইহুদিদের একটা আবাসভূমি মধ্যপ্রাচ্যে আগে থেকে ছিল। একটা পর্যায়ে সেই ইহুদিরা তাদের ভূমিটি হারিয়ে ফেলে, অর্থাৎ তাদের ভূমিটি বেদখল হয়ে যায়। সর্বোপরি এই ভূমিটি যে সাম্রাজ্যের অধীনে ছিল, সেই সাম্রাজ্যের নাম হচ্ছে উসমানীয় সাম্রাজ্য বা অটোমান সাম্রাজ্য বা তুর্কি সাম্রাজ্য। দ্বিতীয় ঘটনা হচ্ছে যে সারা বিশ্বে ইহুদিরা তাদের মূল ভূমি বা আবাসভূমি হারিয়ে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। সমস্ত ইহুদিদেরকে একত্র করে তাদেরকে ঐক্যবদ্ধ করার জন্য যিনি উদ্যোগী হয়েছিলেন তার নাম হচ্ছে থিওডোর হার্জল। তাই তাকে ইহুদি আন্দোলনের প্রবক্তা বলা হয়। একটা সময়ে প্রথম বিশ্বযুদ্ধ বেঁধে যায়। প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা তারা একটা বোমা ব্যবহার করত, যে বোমাটি তারা তৈরি করত তিমি মাছের চর্বি দিয়ে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ সুমনা। বিদ্যাবাড়ির প্রতিটা ছাড় অসাধারণ, নিঃসন্দেহে। ব্রিটিশরা তিমি মাছের চর্বি দিয়ে গ্লিসারল তৈরি করে সেটা দিয়ে তারা বোম তৈরি করত প্রথম বিশ্বযুদ্ধের সময়, এবং সেই বোমগুলো কি করত? অক্ষ শক্তির উপরে প্রয়োগ করত। বিশেষ করে জার্মানি, তুরস্ক, এই সমস্ত দেশগুলোর উপরে। তো এই সমস্ত দেশগুলো চিন্তা করলো যে ব্রিটিশরা যে বোমা তৈরি করে, এই বোমার উপকরণটা কি? তিমি মাছের চর্বি। তিমি মাছ তারা ধরতো আড্রিয়াটিক সাগর থেকে। তখন ব্রিটিশদেরকে ওই আড্রিয়াটিক সাগরে যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া হয় অক্ষ শক্তির পক্ষ থেকে। ব্রিটিশরা বড় বিপদের মধ্যে পড়ে যায়। প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন দুইজন। প্রথম দিকে ছিলেন হারবার্ট হেনরি আসকুইথ, শেষের দিকে ছিলেন ডেভিড লয়েড জর্জ। তখন এই শেষের দিকে যে প্রধানমন্ত্রী ডেভিড লয়েড জর্জ, তিনি তখন ওপেনলি ঘোষণা করলেন যে ব্রিটিশরা তিমি মাছের চর্বি আহরণ করতে পারছে না, গ্লিসারল পাচ্ছে না, বোমা তৈরি করতে পারছে না। এমতো অবস্থায় এই তিমি মাছের চর্বির অল্টারনেটিভ কোনো উপাদান যদি কোনো বিজ্ঞানী আবিষ্কার করে এবং সেটি যদি ব্রিটিশদেরকে সহযোগিতা করে সেটা আবিষ্কার করে দিয়ে, তাহলে ব্রিটিশ সরকার তাদেরকে উপযুক্ত পুরস্কার দিবে সেই বিজ্ঞানীকে। তখন এই ব্রিটিশ প্রধানমন্ত্রীর আহ্বানে এগিয়ে আসলেন একজন অত্যন্ত ট্যালেন্টেড এবং মেরিটোরিয়াস একজন ইহুদি সায়েন্টিস্ট। সেই সায়েন্টিস্টের নাম হচ্ছে সিম ওয়াইজম্যান। তোমাদের মধ্যে কেউ নাম শুনছো কিনা আমি জানিনি। সিম ওয়াইজম্যান নামক এক ইহুদি বিজ্ঞানী ব্রিটিশ প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিলেন। এই সিম ওয়াইজম্যান তিনি সুইজারল্যান্ড থেকে রসায়ন শাস্ত্রের উপরে উচ্চতর ডিগ্রি অর্জন করেছিলেন। তিনি একজন ইহুদি ছিলেন। সেই ইহুদি সিম ওয়াইজম্যান তখন তিমি মাছের গ্লিসারলের অল্টারনেটিভ পদার্থ আবিষ্কার করে দিলেন, যার নাম হচ্ছে অ্যাসিটন। এটা দিয়ে ব্রিটিশরা তারা বোমা তৈরি করে ব্রিটিশরা যুদ্ধে জয়লাভ করলো বা জয়ের দ্বার প্রান্তে। ব্রিটিশ প্রধানমন্ত্রী খুব খুশি হয়ে গেলেন এবং তিনি তো প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি এটি পেলে পারে তিনি যে পুরস্কারটি চাবেন তাকে সেই পুরস্কারটি দেওয়া হবে। এবার সিম ওয়াইজম্যানকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বললেন যে ওয়াইজম্যান, তুমি তো উপকার করলে, তখন তুমি কি পুরস্কারটি চাও? তো ইহুদি জাতীয়তাবাদ কতটা স্ট্রং, তিনি স্বজাতির জন্য
নিজের ব্যক্তি স্বার্থকে চরিতার্থ না করে স্বজাতির জন্য তিনি দাবি করে বসলেন যে সেক্ষেত্রে মহামান্য মধ্যপ্রাচ্যে প্যালেস্টাইন ভূখণ্ডে ইহুদিদের যে একটা আদি আবাস ভূমি ছিল, সে ভূমিটা তো বেদখল হয়ে গেছে, সে ভূমি তো আমরা হারিয়ে ফেলেছি, আপনি সেই জায়গাটিতে আমাদের একটা রাষ্ট্র গঠন করে দেন। কারণ ব্রিটিশ প্রধানমন্ত্রী তো বলেই দিয়েছে তুমি যা, সে যে পুরস্কার চায় তাকে সে পুরস্কার দেওয়া হবে। আর এখন এই ইহুদি বিজ্ঞানী সে কিন্তু বলেনি যে আমাকে এত কোটি ডলার দাও, আমাকে এই পুরস্কার দাও, এই পুরস্কার দাও। সে না বলে কি বলে, আমাদের যে জাতি ইহুদি, এদের জন্য একটা আবাস ভূমি আগে থেকে ছিল মধ্যপ্রাচ্যে, সেখানে আপনারা আমাকে একটা রাষ্ট্র গঠন করে দেন। তখন প্রধানমন্ত্রী ডেভিড লয়েড জর্জ তার পররাষ্ট্র সচিব, সে পররাষ্ট্র সচিবের নাম হচ্ছে আর্থার জেমস বেলফোর। তোমরা কেউ নাম শুনছো কিনা আমি জানিনি, আর্থার জেমস বেলফোর। এই জন্য ঘোষণাটির নাম হচ্ছে বেলফোর ঘোষণা। এগুলো তো তোমাদেরকে আমি বলিনি, এখন সুমি প্রশ্ন করলো, না উত্তর দিলে পারে আবার বলবা ছাত্র প্রশ্ন অ্যাভয়েড করে যাচ্ছে। এগুলো তোমাদের জানার দরকার আছে, কারণ এগুলো না জানলে পারে তুমি পরবর্তীতে লিখিত পরীক্ষা, ভাইবা পরীক্ষা, এগুলো তো তুমি ভালো করবা না। তো সেই চিম ওয়াইজম্যানের যেহেতু তিনি দাবি করলেন, ভূখণ্ড দাবি করলেন রাষ্ট্র হিসাবে, তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড লয়েড জর্জ তার পররাষ্ট্র সচিব আর্থার জেমস বেলফোরকে বললেন যে বেলফোর, তুমি ইহুদি বিজ্ঞানী চিম ওয়াইজম্যানকে বলে দাও, সেই সাথে ইহুদি নেতা ব্যারন রথচাইল্ডকে বলে দাও, মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিদের জন্য একটি রাষ্ট্র হবে এবং এটি ব্রিটিশ সরকার সানুগ্রহ সহকারে বিবেচনা করে। 17 সালের 2 নভেম্বর বেলফোর যে ঘোষণাটি দিয়ে দিল, এই ঘোষণাটির নাম হচ্ছে বেলফোর ঘোষণা। হ্যাঁ, এখন ব্যাপারটা কি দাঁড়ালো, কথা কিন্তু তুমি কিন্তু আমাকে ছোট্ট একটা প্রশ্ন করেছো, এখন উত্তর কিন্তু তোমাকে শুনতে হবে নাকি ইসমাইল? প্রশ্ন যেহেতু করেছো এখন এটা নাকি মানব, কি বলো, উত্তর তো শুনতে হবে, নাকি চাও যে আমি সংক্ষেপে তোমাদেরকে ছেড়ে দেবো? একটু শুনবা ব্যাপারটা, এটা তোমাদের জানার দরকার আছে। এখন ইহুদিরা সাথে সাথে দাবি করে বসলো যে আমাদের রাষ্ট্র গঠন করে দেন। ব্রিটিশরা সারা বিশ্বকে এমনি শাসন করেছে, ছোট্ট একটা পুচকে দ্বীপ, আটলান্টিকের মধ্যে ছোট্ট একটা পুচকে দ্বীপ, এই পুচকে দ্বীপ রাষ্ট্রটি সারা পৃথিবীকে শাসন করেছে। শাসনটা কেন করতে পেরেছে? কুবুদ্ধির কারণে। এই ব্রিটিশরা এই জন্য দেখবা গ্রাম অঞ্চলে, মানব হাওলাদার গ্রাম অঞ্চলে দেখবা যে এদের মাথায় একটু কুবুদ্ধি, দেখবা মানুষ বলে যে ও একটা ব্রিটিশ। আর কেউ যদি কারোর সাথে বেইমানি করে, তাই না বিথুন, ঠিক কিনা? আর যদি কেউ বেইমানি করে কারোর সাথে, তাহলে বলবে ও একটা মির্জাফর। তাহলে এই যে মির্জাফর সেই সিরাজউল্লাহর সাথে করেছিলেন, সেটা আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাস ধারণ করে, আর বলে যে ও একটা ব্রিটিশ। ব্রিটিশ মানে হচ্ছে মাথায় কুবুদ্ধি। এখন ইহুদিরা দেখলো, ইহুদিরা বলছে তাহলে আমাদের রাষ্ট্র গঠন করে দেন। ইহুদিদেরকে যদি ব্রিটিশরা খুশি করে, তাহলে ব্রিটিশদের একটা বড় বিপদ হবে। কিভাবে বিপদ হবে এবার দেখো। আমরা যারা ফলোয়ার অফ ইসলাম, আমরা একটা জানি যে ইসলামী যুগে প্রথম যিনি ক্যালিফ ছিলেন, ফার্স্ট ক্যালিফ অফ ইসলাম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রথম খলিফা ছিলেন, মুসলিম বিশ্বের শাসক ছিলেন। এরপর হযরত ওমর ফারুক, হযরত ওসমান গনি এবং হযরত আলী। এভাবে হতে হতে সর্বশেষ এই মুসলিমদের খেলাফত এর দায়িত্ব পড়ে হচ্ছে তুরস্কের উপরে, মানে উসমানীয় সাম্রাজ্যের উপরে। আর এই প্রথম বিশ্বযুদ্ধ উসমানীয় সাম্রাজ্য বা অটোমান সাম্রাজ্য হেরে যায়। এখন ওই সময় কিন্তু ভারতবর্ষকে শাসন করতেছে ব্রিটিশরা। 1757 থেকে 1947 সাল পর্যন্ত ব্রিটিশরা শাসন করতেছে। আর 1914-15 যুদ্ধ তো ওই সময় ব্রিটিশরা ভারতবর্ষ শাসন করতেছে। এখন যেহেতু তুরস্ক এই যুদ্ধে হেরে যায়, অটোমান সাম্রাজ্য হেরে যায়, তখন ভারতবর্ষের মুসলিমরা ব্রিটিশদের কাছে, ব্রিটিশ নেতৃবৃন্দের কাছে দাবি করে বসে যে আমাদের খেলাফতের যদি কোনো অসম্মান হয়, তাহলে ভারতবর্ষে কিন্তু ব্রিটিশ তোমাদের বিপদ আছে। এই মর্মে মাওলানা মোহাম্মদ আলী এবং মাওলানা শওকত আলী এই ব্রিটিশ মানে ভারতবর্ষে একটা আন্দোলন করেছিল, যে আন্দোলনটির নাম হচ্ছে খেলাফত আন্দোলন। তোমরা এগুলো পড়ছো কিনা আমি জানি, এগুলো অনেক ডিপের আলোচনা। খেলাফত আন্দোলন, এই খেলাফত আন্দোলনের সাথে 1920 সালে যুক্ত হলো মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলন। তার আগে ব্রিটিশরা বিপদে পড়েছে বঙ্গভঙ্গ করে, এগুলো ইতিহাস তো, এত কথা না তো। বঙ্গভঙ্গ করে ব্রিটিশরা বঙ্গভঙ্গ লর্ড কার্জন, আর বঙ্গভঙ্গ রদ করলো পঞ্চম জর্জ লর্ড হার্ডিঞ্জের সুপারিশে। পরে ওই যে ক্ষুদিরামের দ্বারা বোম টোম খেলো কিংসফোর্ড, ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড, তাই 1908 সালে ক্ষুদিরামকে মেরে ফেলা হলো। এটার প্রেক্ষিতে ভারতবর্ষে 8টা আন্দোলন হয়েছে, স্বদেশী আন্দোলন, পুতিল দাস, পুলিন গাঙ্গুলি। ব্রিটিশরা দেখলো যে না, মুসলিমদের খুব ক্ষুব্ধ করা যাবে না,
আবার ইহুদিদেরকেও খুশি করা যাবে না, আবার ইহুদিদেরকে অখুশি করা যাবে না। তাই দেখবা গ্রাম অঞ্চলে এটা আমাদের আমি গ্রামে দেখেছি যে দেখবা ভোটের সময় এক প্রার্থী এক বাড়িতে গিয়ে বলছে, বাবা ভোটটা কিন্তু আমাকে দিও। তো দেখবা যে ওরা বলে, হ্যাঁ ঠিক আছে ভোট তো তোমাকেই দিব। আবার ওই প্রার্থী সরে যাওয়ার পর আরেক প্রার্থী যখন বাড়িতে যায় তখন বলে, হ্যাঁ ভোটটা তো তোমাকেই দিব। তার মানে দেখো আলটিমেটলি আলটিমেটলি ব্রিটিশরা ইহুদিদেরকে বলছে হ্যাঁ তোমাদের রাষ্ট্র হবে। আবার মধ্যপ্রাচ্যে যে মুসলিমরা আছে, আরবের মুসলিমরা আছে, তারা বলতেছে কেন তুমি কেন রাষ্ট্র হবে, ইহুদিদের রাষ্ট্র কেন হবে, কেন ইহুদিদের জন্য, কারণ রিলিজিয়াসলি মুসলিমদের সাথে ইহুদিদের একটা কনফ্লিক্ট রয়েছে। এই মুসলিমরা খুব ধরে ব্রিটিশরা বিপদে পড়বে, দুই দুই দিকে চাপ। মুসলিমদেরকে বলছে যে না খবরদার চিন্তা করো না তোমরা, ইহুদিদের রাষ্ট্র হবে না। আবার ইহুদিদেরকে বলছে চিন্তা করো না রাষ্ট্র হবে। এভাবে এভাবে বিভিন্ন রকম তাল বাহানা করতে 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 ব্রিটিশরা 1948 সাল পর্যন্ত, মানে মানে মনে করো যে 31 বছর ধরে ব্রিটিশরা ইহুদিদেরকে এভাবে ঝুলন্ত অবস্থায় রেখেছে। এরপরে 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বেঁধে গেল। এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন বাঁধলো, তার আগের ইতিহাসটা তোমরা বুঝলে যে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি ছিল অক্ষ শক্তিতে, আর জার্মানি এর যুদ্ধে হেরে গেল। আর প্রথম বিশ্বযুদ্ধের একজন সৈনিক ছিলেন হিটলার, জার্মানির। জার্মানি প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির একজন সৈনিক ছিলেন হিটলার। এই যুদ্ধে যখন হেরে গেল জার্মানি প্রথম বিশ্বযুদ্ধে, তখন দ্বিতীয় ভার্সাই চুক্তির মাধ্যমে মিত্র শক্তি জার্মানিকে হিউজ পরিমাণে ক্ষতিপূরণ ধার্য করলো, মানে জার্মানির এই যুদ্ধের ক্ষতিপূরণ দিবে। বাবা এটা এত বেশি ইতিহাস আছে, আমি ক্লান্ত হয়ে যাচ্ছি বলতে বলতে, মানে এত বেশি ইতিহাস আছে, 2-3টে ক্লাস লাগবে আমার শেষ করতে। তাও সংক্ষেপে বলছি যাতে করে তুমি খুশি হও। অ্যাডলফ হিটলার জার্মানিতে সৈনিক হিসাবে যুদ্ধ করেছে। জার্মানিকে প্রথম বিশ্বযুদ্ধের ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হলো মিত্র শক্তির পক্ষ থেকে। হিটলার এবং জার্মানির অন্যান্য নেতৃবৃন্দ এটা মানতে পারেনি। হিটলার চরমভাবে প্রতিশোধ পরায়ণ হয়ে উঠলো, ক্ষমতা জোর করে আঁকড়ে ধরার জন্য সেখানে একটা সামরিক অভ্যুত্থান করলো। হিটলার একটা কু করলো। হিটলার ব্যর্থ হলো, তাকে জেলে পাঠানো হলো। জেলে বসে একটা বই লিখলো, মেইন ক্যাম্প, তার আত্মজীবনীমূলক গ্রন্থ। জেল থেকে বের হয়ে জার্মানির জনগণ হিটলারকে খুব পছন্দ করলো, যে এরকম একটা মানুষ দরকার যে জার্মানিতে ক্ষমতায় আসবে। 1933 সালে হিটলার জার্মানির প্রধানমন্ত্রী হলেন, মানে চ্যান্সেলর হলেন, এটা বিসিএস আসছে। 6 বছর পরে 1939 সালে 1 সেপ্টেম্বর পোল্যান্ড আক্রমণ করে হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধ বাঁধিয়ে দিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে বেশ কিছু ইহুদি বিজ্ঞানী, ইহুদিরা চরম মেধাবী হয় জন্মের পর থেকে। এটা 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 মেধাবী হওয়ার কারণ আছে। ইহুদি বাচ্চা মাতৃগর্ভে আসলে পারে সে মার প্রস্তুতি চেঞ্জ হয়ে যায় বাচ্চাকে লালন পালন করার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে। ইসরায়েল তো একটা উন্নত রাষ্ট্র, প্রচুর পরিমাণে মা তোমার ওই যে যেটা তোমার কার্বোহাইড্রেট মানে ভাত, এগুলো অ্যাভয়েড করে। আর প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছ, আখরোট, বাদাম, মানে যেগুলো খুবই সমৃদ্ধ প্রোটিন, এগুলো তারা খায়। আর বাংলাদেশের মায়েরা প্রচুর পরিমাণে ভাত খায়, আর ওরা খায় কিন্তু এই ধরনের খাবার। এরপর ইহুদি বাচ্চা ইহুদি বাচ্চা, না 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 শুনি, আমি নো প্রবলেম, শোনো কথাটা, মজা পাবা। ইহুদি বাচ্চা মাতৃগর্ভে আসলে পারে মা প্রচুর পরিমাণে সঙ্গীতের মূর্ছনায় তন্ময় হয়ে থাকে, প্রচুর পরিমাণে অঙ্কশাস্ত্র ম্যাথ শাস্ত্র প্র্যাকটিস করে যাতে বাচ্চা মেধাবী হয়। আর আমাদের বাঙালি মায়েরা প্রচুর পরিমাণে স্টার প্লাস, স্টার জলসা প্রচুর পরিমাণে দেখে। এই জন্য বাচ্চা জন্মের পর পরে জুনিয়র হরলিক্স মারে ভারতের। তো যাক আমি সেদিকে যাচ্ছি না, তুমি আসলে যা। ও আচ্ছা, তো আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, আমি পরে বলতেছি, দাঁড়াও তোমার। আচ্ছা, যেখানে আমি ছিলাম, এভাবে তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাডলফ হিটলারের সাথে অনেক ইহুদি নেতা, অনেক ইহুদি বিজ্ঞানী হিটলারকে বলছিল, হিটলার প্রথম বিশ্বযুদ্ধে যারা তোমাকে অপমান করেছে জার্মান জাতিকে, তাদের প্রতি প্রতিশোধ তুমি নাও, আমি তোমাকে সহযোগিতা করবো, আমরা বিজ্ঞানীরা উন্নত বোম টোম তৈরি করতে। তার মধ্যে একটা হচ্ছে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন। তোমরা জানো যে আলবার্ট আইনস্টাইন কিন্তু একজন ইহুদি বিজ্ঞানী এবং তিনি কিন্তু জার্মানির। পরবর্তীতে এই যে আলবার্ট আইনস্টাইন আমেরিকাকে সাহায্য করেছিল, এবং আমেরিকা যে বোমটা যে মারলো, এই বোমটার তো তোমার ওপেন হেইমার ম্যানহাটন প্রজেক্ট, এই বোমটা কিন্তু সূত্র ছিল আলবার্ট আইনস্টাইনের, একটা ভূমিকা ছিল। এভাবে দেখা গেল যে প্রথম বিশ্বযুদ্ধের সময় এক ইহুদি বিজ্ঞানীর কারণে জার্মানি হেরেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদি বিজ্ঞানীর কারণে এই অক্ষশক্তি হেরে গেছে। আর হিটলার প্রথম থেকে জন্মগতভাবে ইহুদিদের প্রতি খুবই ক্ষোভ ছিল তার। সে ক্ষোভের কারণ অনেক কিছু,
তার মধ্যে সংক্ষেপে একটা মনে রাখবা, হিটলারের জন্ম 1889 সালে অস্ট্রিয়ার ব্রুনাই আমিন গ্রামে, এবং তার বাবা ছিল ইহুদি কর্তৃক একটা জারজ সন্তান, হিটলারের বাবা। আর যাকে আমরা হিটলার বলি, নামটা তো ভুল, যাকে আমরা হিটলার বলে বোঝাতে চাই হিটলার, সে তো হিটলার না, সে হচ্ছে অ্যাডলফ, আর তার বাপের নাম হিটলার, তাহলে তার নামটা হবে অ্যাডলফ হিটলার। কিন্তু আমরা চালাই দিছি সংক্ষেপে অ্যাডলফ না বলে বলতেছি হিটলার, হিটলার হিটলার মারতেছে, হিটলার করতেছে। আরে বাবা, হিটলার করতেছে কোন জায়গায়? করতেছে তো হিটলারের ছেলে। এখন আমরা বলি আমি সিএনজিতে আসতেছি, দোস্ত তুই একটু দাঁড়া, আমি সিএনজি আসতেছি। সিএনজিতে তুমি কিভাবে আসতেছো? তুমি সিএনজি চালিত অটো রিক্সায় আসতেছো, তুমি সংক্ষেপে মারতেছো সিএনজিতে। এই যে লাদেন বোম মারছে, আরে বাবা লাদেন তো মারিনি রে বাবা, লাদেনের নাতি মারছে, লাদেনের নাতি নাম আছে ওসামা, কিন্তু আমরা বলি ওসামা বিন আওয়াদ বিন লাদেন, এত না বলে আমরা বলি লাদেন, লাদেন বোম মারছে। মানে আকাম করছে নাতি, আর দাদার উপর দোষ চাপাই দিচ্ছি। এখন এই এই তথ্য আমি কিভাবে তোমাদের কারেকশন করব? একটা পর্যায়ে হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সারা পৃথিবীতে ইহুদিদের সংখ্যা ছিল 90 লক্ষ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, মানে 9 মিলিয়ন। হিটলার তার মধ্য থেকে 6 মিলিয়ন ইহুদি, মানে 60 লক্ষ ইহুদিকে একেবারে নির্বংশ করে দিয়ে গেছে। এখন তুমি বলতে পারো যে স্যার, হিটলার বাকি 30 লক্ষকে যদি নির্বংশ করতো, তাহলে তো আজকে প্যালেস্টাইনের মুসলিমদেরকে, মানে যেভাবে ঘটনা ঘটছে, এভাবে তো করতে পারতো না। বাবা, হিটলার সে কাজটা করতে পারতো, সেটা সে বলেও গিয়েছে, কিন্তু এই কাজটা করলে পারে তুমি হিটলারকে তুমি অপছন্দ করতে। তাই হিটলার বলছিল যে ইহুদিরা বেঈমান জাতি, এদেরকে বিশ্বাস করতে নেই। একটা সময় বিশ্ববাসী আমাকে মনে করবে, আমাকে স্মরণ করবে যে ওদের 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 সম্পর্কে আমি যে সিদ্ধান্ত নিয়েছি, মানে যাদেরকে আমি মারছি, বিশ্ববাসী একদিন বুঝবে যে না, হিটলার সঠিক কাজটাই করছে। এই কথাটা হিটলার ইংলিশে বলছে, আই কুড হ্যাভ এনিহিলেটেড অল দ্য জিউস, বাট আই লেফট সাম অফ দেম টু লেট ইউ নো হোয়াই আই ওয়াজ এনিহিলেটিং দেম। আমি সমস্ত ইহুদিকে নির্বংশ করে ফেলতে পারতাম, এই ক্ষমতা আমার ছিল, কিন্তু সে কাজটা যদি তুমি সেটি না করে তোমাদের জন্য কিছু কিছু ইহুদিকে বাঁচিয়ে রাখলাম, যাতে করে পরবর্তীতে তোমরা বুঝবা যে হিটলার বাকিদেরকে কেন মারছে। এই জন্য হিটলার হিটলার 1945 সালে 30 এপ্রিল জার্মানির বার্লিনের বাংকারে তার বউ ইভা ব্রাউন সহ সুইসাইড করলো। করার আগে 60 লক্ষ ইহুদিকে মেরে ফেললো, আর বাকি থাকলো 30 লক্ষ ইহুদি। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে ওই ব্রিটিশরাও জানতো ইহুদিরা ভালো না, ইহুদিরাও জানতো ব্রিটিশরা ভালো না। দেখবা যে বাংলা সিনেমায় কিছু ভিলেন থাকে না, সাদেক বাচ্চু, হুমায়ুন ফরিদে, রাজীব, আহমেদ শরীফ, এই সমস্ত ভিলেনের সাথে ভিলেনের যখন চুক্তি হয়, তাহলে বুঝতে পারছো যে রতনে রতন চেনে, মানে দুই ভিলেনের মধ্যে চুক্তি হচ্ছে, বুঝতে পারছো যে দুজনই জানে জানে যে আমি ওকে ঠকাবো, ও ও জানে আমি, আমাদের ইসমাইল হাসতেছে, হ্যাঁ, তারপরে মিথুন হাসতেছে, মানে দুজনেই কিন্তু জানে যে আমি ওকে ঠকাচ্ছি, ও কিন্তু জানছে আমি ঠকাচ্ছি। আমেরিকাও জানতো যে এরা এ জাতি ভালো না। তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে সমস্ত ইহুদি বেঁচে ছিল, সেই ইহুদিদেরকে আমেরিকার প্রেসিডেন্ট ট্রুম্যান আর ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল তাদেরকে জড়ো করে এনে একটা জায়গায় বসাই দিল। কোন জায়গা? সেটা হচ্ছে ফিলিস্তিন ভূখণ্ডে। সেখানে যে ফিলিস্তিন যে মুসলিমদের যে আদি ভূমি ছিল, তারা বলতেছে জায়গা তো আমার, এখানে ইহুদিরা কেন আসবে? শেষ পর্যন্ত ইহুদিরা ওখানে বসলো, রাষ্ট্র হয়ে গেল 1948 সালে 14 মে, এবং তারপর থেকে তারা আস্তে 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 যতটুকু জায়গা তাদের প্রথম অবস্থায় ছিল, এখন তাদের জনসংখ্যা তো বাড়তিছে, এখন তারা তো অন্য জায়গায় যাইতে পারবে না, সমস্ত ইহুদি তো ওই জায়গায় বাস করে। এবার আস্তে 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 সেই ইহুদিরা আরবের মুসলিমদের প্যালেস্টাইনের ভূখণ্ডকে আস্তে 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 গ্রাস করতে করতে প্রায় দখল করে ফেলেছে। বাকি আছে দুটো জায়গা, গাজা স্ট্রাইপ এবং ওয়েস্ট ব্যাংক। ওয়েস্ট ব্যাংক নিয়ন্ত্রণ করে ফাতা, মাহমুদ আব্বাসের নেতৃত্বে, আর হামাস নিয়ন্ত্রণ করে হচ্ছে তোমার গাজা স্ট্রাইপ। এখন তুমি দুইভাবে ব্যাখ্যাটা করতে পারো। আমি একজন ফলোয়ার অফ ইসলাম, কিন্তু আমি ধর্মান্ধ ইসলাম না, আমি ধর্মপরায়ণ ইসলাম। প্রথমত আমি জিহাদকেও সমর্থন করি, আবার ধর্ম কিন্তু ইসলাম কিন্তু এটাও বলিনি। অনেক কথা আছে, আমি সে প্রসঙ্গে যাচ্ছি না। এখন যে ব্যাপারটা দাঁড়াইছে, এটা নিয়ে আমি একবার বিবিসির একটা প্রতিবেদন পড়ছিলাম, সেখানে এটা সাক্ষাৎকার দিয়েছিলেন তৎকালীন ইসরায়েলি প্রেসিডেন্ট শিমন পেরেস। সে বলছিল যে এই ফিলিস্তিনের একটা জায়গা আছে যার নাম হচ্ছে জেরুজালেম। তোমরা অনেকে জানো যে জেরুজালেম 3 ধর্মের মানুষের কাছে পবিত্র জায়গা। মুসলিমদের জন্য পবিত্র, সেখানে আল আকসা মসজিদ রয়েছে, যেখান থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন। আবার সেটা বাইতুল মুকাদ্দাস, মুসলিমদের প্রথম কিবলা। আবার সেই জায়গায় হযরত ঈসা হামাস আর একজনকে স্যার ফাতা হামাস আর একটা হচ্ছে ফাতা, আল ফাতা
আবার আমরা যাকে মুসলিমরা যাকে ওই ঈসা আলাইহিস সালাম বলেন, সেই ঈসা আলাইহিস সালামকে তোমার খ্রিস্টানরা বলে আছে যীশু খ্রিস্ট। আমরা যাকে মরিয়ম আলাইহিস সালাম বলি, ওরা বলে আছে মেরি। জন্ম নিয়েছিল বেথলেহেমের একটা গোয়াল ঘরে। এই জন্য দেখবা যে যীশু খ্রিস্টের যে বড়দিন, দেখবা যে গোয়াল ঘরের ওই যে পাদ্রী যারা আছে, দেখবা গোয়াল ঘরের একটা ছবি দেখে বাচ্চাকে নিচ্ছে। আবার ইহুদিদের একজন রাজা, তার নাম হচ্ছে রাজা ডেভিড, তার জন্মস্থান হচ্ছে প্যালেস্টাইনের জেরুজালেম। এই জন্য এই তিন ধর্মের কাছে এই জায়গাটা খুবই পবিত্র একটা জায়গা। তো এটার ব্যাপারটা হলো যে যখন প্যালেস্টাইন রাষ্ট্রটি, ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, তখন জাতিসংঘে পর্যন্ত এই ব্যাপারটা গড়াইছিল, জাতিসংঘ সমাধান দিবে। জাতিসংঘ বলছিল ঠিক আছে, ফিলিস্তিনের জন্য একটা আলাদা স্বাধীন রাষ্ট্র হবে, আর ইহুদিদের জন্য একটা স্বাধীন রাষ্ট্র হবে, আর জেরুজালেম নগরীর একটা অংশ ফিলিস্তিন মানে পাবে, ফিলিস্তিন পাবে, একটা অংশ ইসরায়েলের ইহুদিরা পাবে। কিন্তু মুসলিমদের দাবি যে কখনো এই ভূখণ্ডদের কোনো অস্তিত্ব ছিল না, আমরা এটা মানি না। এটা নিয়ে শিমন পেরেজ বলছিল এটার খেসারত আজকে ফিলিস্তিনের মুসলিমরা দিচ্ছে। যদি তারা মানতো, ওই সময় জাতিসংঘ দুইটা রাষ্ট্র গঠন করে দিত, স্টেট অফ ইসরায়েল, স্টেট অফ প্যালেস্টাইন। তোমরা জানো ফিলিস্তিন কোনো স্বাধীন সার্বভৌম রাষ্ট্র না, তোমরা অনেকে জানো হয়তোবা। ফিলিস্তিন কিন্তু স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, পৃথিবীতে স্বাধীন রাষ্ট্র 195টি, জাতিসংঘের সদস্য 193টি, দুটি রাষ্ট্র স্বাধীন সার্বভৌম কিন্তু সদস্য না, একটা ফিলিস্তিন মানে সরি একটা ভ্যাটিকান সিটি, একটা হচ্ছে কসোভো। বাট তাইওয়ানও স্বাধীন রাষ্ট্র না, ফিলিস্তিনও স্বাধীন রাষ্ট্র না। সেই তখন থেকেই এই ফিলিস্তিনি যোদ্ধা, বিশেষ করে হামাস, এরা হচ্ছে জিহাদিস্ট। এদেরকেও সমর্থন করে ইরান, এদেরকে সমর্থন করে লেবাননের হিজবুল্লাহ, এদেরকে সমর্থন করে ইয়েমেন, এদেরকে সমর্থন করে সিরিয়া। এটা নিয়ে অনেক দ্বন্দ্ব আছে। আর আমেরিকা এই ইহুদিদেরকে দিয়ে মধ্যপ্রাচ্যে তার একটা প্রভাব বিস্তার করে। এই জন্য সর্বশেষে যে জাতিসংঘের আন্তর্জাতিক আদালতে এই যে 2023 সালের 7ই অক্টোবর হামাস যে ইসরায়েল আক্রমণ করেছে, তুমি যদি ইসরায়েলের পক্ষ হও তাহলে তুমি বলতে পারো হামাস হচ্ছে সন্ত্রাসী, আর যদি হামাসের পক্ষ হও তাহলে তুমি বলবো হামাস হচ্ছে জিহাদিস্ট। এটা তো এক ধরনের আইডিওলজি, এটা তো একটা আদর্শ। তো পৃথিবীতে এই আদর্শ কে প্রতিষ্ঠা করবে? সবাই তার স্বার্থ নিয়ে ব্যস্ত। রাশিয়া, চীন বলতেছে আমি হামাসের পক্ষে আছি, আসলে তো হামাসের পক্ষে তারা নেই। আমেরিকা যেহেতু ইসরায়েলের পক্ষে আছে, আমেরিকার সাথে যেহেতু রাশিয়া এবং চীনের দ্বন্দ্ব, তাই আমেরিকার কারণে রাশিয়া এবং চীন কিন্তু এদের উস্কে দিচ্ছে। আসলে তো আলটিমেটলি পৃথিবীতে কেউ কারোর পক্ষে না। সর্বশেষ যেটা আমি তোমাদেরকে কনক্লুসিভ কথা বলে দিচ্ছি, মানে এগুলো তো খুব সেন্সিটিভ ইস্যু, তাই প্রসঙ্গটা আমি আনতে চাইনি, কারণ এর মধ্যে ধর্মীয় ইস্যু রয়েছে। আর ধর্ম মানে কিন্তু একটা বিশ্বাস, এবং এটা এমন একটা বিশ্বাস, এই বিশ্বাসের কারণে তুমি যে ধর্মে বিশ্বাস করো, আমি যদি বলি যে তোমার এই ধর্মের বিধানটা ভুল, তাহলে তুমি তোমার জীবন দিয়ে হলেও তুমি তোমার জায়গায় থাকবা। আমি যে ধর্মটা বিশ্বাস করি, সেই ধর্মে যা বলা আছে এটা একটা, ওইটা আমি অন্তর থেকে বিশ্বাস করি। এবং তোমাদের মধ্যে যাদের পড়াশোনা আছে ধর্ম নিয়ে, তোমরা যদি কিছু নাম শুনে থাকো, এই ঈসা আলাইহিস সালাম, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দাবি করেছিলেন শেষ নবীর উম্মত হওয়ার জন্য, এবং তিনি কিন্তু আবার উম্মত হয়ে আসবেন পৃথিবীতে। ইমাম মাহাদির প্রসঙ্গ আসবে, দাজ্জালের প্রসঙ্গ আসছে, এগুলো তোমরা হয়তো অনেকে যারা ইসলামের মধ্যে যারা আছো তারা হয়তো বুঝবা, এবং ওই অঞ্চল থেকে কিন্তু সে ঘটনাটা ঘটবে। এবং অলরেডি কিন্তু বেনিয়ামিন নেতানিয়াহু কিন্তু যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে দিচ্ছে, টু স্টেট থিওরির প্রস্তাব নাকচ করে দিচ্ছে, আর প্যালেস্টাইন মানুষের জীবন জ্বলছে। এখন যদি বলো যে স্যার এর জন্য সমাধানটা কি, ইসরায়েলের মতো একটি রাষ্ট্র, ছোট্ট একটি রাষ্ট্র কিন্তু উন্নত রাষ্ট্র, ইসরায়েল জানে যে মধ্যপ্রাচ্যের মুসলিমদের